এক শিষ্য তার গুরুর মতো মহান হতে চেয়েছিল। গুরুদেবও তাকে মহান রূপে দেখতে চেয়েছিল। তাই তিনি তার শিষ্যকে সব রকমের শিক্ষা দিতে শুরু করেছিল। কিন্তু শিষ্যটি এই সব কিছু খুবই তাড়াতাড়ি পেতে চাইত। সে সবসময় ভাবত গুরু হয়তো তাকে সব কিছু বলছে না, সেই জন্য সে সফল হতে পারছে না। তাই সে একদিন ভাবল গুরুর ওপর নজর রাখতে হবে আর দেখতে হবে গুরু সারাদিনে কি করছে। সেই দিন থেকে সে তার গুরুকে ফলো করতে লাগলো। সে সারাদিন লুকিয়ে লুকিয়ে গুরুকে দেখতে লাগলো যে গুরু কি করছে। সকালে ঘুম থেকে উঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত গুরু কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে ধ্যান করছে, কিভাবে খাবার খাচ্ছে, কিভাবে কথা বলছে, কিভাবে উঠছে, কিভাবে বসছে, কিভাবে ঘুমাচ্ছে, এই সব গতিবিধির ওপর সে লক্ষ্য রাখতে লাগলো। আর সে নিজেও সেই সব কিছু করতে লাগলো যা যা তার গুরু করত। সে তার গুরুদেবের প্রত্যেকটি কাজকে হুবাহুব নকল করতে শুরু করে দিল। একদিন গুরুদেব যখন নদীতে স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন তার শিষ্যও তার সাথে সাথে স্নান করতে যাচ্ছে। সেও সেই ঘাটেই স্নান করল যেই ঘাটে গুরু স্নান করেন। সেও সেই পাহাড়ের চূড়ায় ধ্যান করে যেখানে তার গুরু ধ্যান করেন। একদিন সে আগে পৌঁছে গুরুদেবের জায়গায় বসে পড়ে আর ধ্যান করতে শুরু করে। তা দেখে গুরুদেব মৃদু হেসে পাশের এক জায়গায় বসে ধ্যান করতে শুরু করেন। এদিকে শিষ্য চোখ বন্ধ করে ভাবতে থাকে এইবার গুরুদেব তাকে কিছু না কিছু বলবে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর সে যখন গুরুদেবের কোনো আওয়াজ শুনতে পেল না, তখন সে চোখ খুলে দেখে গুরুদেব তো অন্য জায়গায় বসে ধ্যান করছে। তখন সে ভাবে হয়তো মাসে কোনো একদিন গুরুদেব ওইখানে বসে ধ্যান করেন। শিষ্যর এইসব কার্যকলাপ দেখে গুরু বুঝতে পারেন যে শিষ্য তার মতো হওয়ার জন্য চোখ বন্ধ করে তার নকল করছে। সেই জন্য গুরু এক রাতে একটি গাছের ডালে শুয়ে পড়ে। শিষ্য মনে মনে ভাবে হতে পারে এই রাতে গাছের ডালে শুলে শরীর ও মনের ওপর কোনো প্রভাব পড়ে। সে মনে মনে ভাবে এই জন্যই তো আমি সফল হতে পারছি না, গুরু তো আমাকে এত কিছু বলেননি। ভাগ্যিস আমি বুদ্ধি লাগিয়ে গুরুকে ফলো করছি, তাই এত কিছু শিখতে পারছি। কিছুক্ষণ এইসব ভাবার পর সেও সেই গাছের একটি ডালে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি আওয়াজ আসে। গুরু দেখে তার শিষ্য গাছ থেকে পড়ে গেছে আর চিৎকার করছে। গুরু তখন গাছ থেকে নেমে শিষ্যকে উঠায় আর বলে, যখন তুমি কোনো কিছু না বুঝে অন্যের রাস্তায় চলবে বা তাকে নকল করবে, তখন তুমি এইভাবেই নিচে পড়বে যেমন আজ পড়লে। শিষ্যটি বলে, গুরুদেব আমি তো আপনার মতো হওয়ার জন্য আপনার নকল করছি। গুরুদেব বলেন, তুমি যদি বাঁদরের নকল করে তার মতো হয়েও উঠো, তাহলেও কি কোনো লাভ হবে? একজন মানুষ হয়ে বাঁদর হওয়া কি ঠিক হবে? শিষ্যটি বলে, না গুরুদেব। কিন্তু গুরুদেব কি করলে আমি সফল হব, নিজেকে বুঝতে পারবো, নিজেকে চিনতে পারবো, নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবো? আমি তো এটা জানার চেষ্টা করছিলাম যে আপনি সারাদিনে কি করেন। হয়তো সেখান থেকে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব, হয়তো কিছু জানতে পারবো, হয়তো কোনো রাস্তা খুঁজে পাবো। গুরুদেব তখন বলেন, শরীরকে চালানোর জন্য খাবারের প্রয়োজন পড়ে। খাবার যদি ভালো হয় তাহলে শরীর সুস্থ থাকে আর শক্তিশালী হয়ে ওঠে। কোনো রোগ জীবাণু শরীরকে সহজে কাবু করতে পারবে না। শরীর নিরোগ থাকবে আর তবেই তুমি শরীরকে দিয়ে কাজ করাতে পারবে। কিন্তু তুমি যদি খাবারই খারাপ খাও তাহলে কি হবে? শিষ্যটি বলে, আমার শরীর দুর্বল ও অসুস্থ হয়ে পড়বে। গুরুদেব বলেন, ঠিক এরকমই আমাদের মনেরও একটি শক্তি আছে, যেই শক্তির সাহায্যে যে কোনো কিছু করা যায়, যে কোনো কিছু হয়ে ওঠা যায়, নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়, কিন্তু এই শক্তিকে পরিমাপ করা যায় না। শিষ্যটি তখন বলে, গুরুদেব আপনি তো জ্ঞানী মানুষ, তাই আপনার কাছে মনের শক্তি আছে, যেটা ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু আমি যখন চেষ্টা করি তখন কিছুই করতে পারি না। গুরুদেব বলেন, আমার কাছে যতটা শক্তি আছে তোমার কাছেও ততটাই শক্তি আছে। শিষ্য বলে, তাই যদি হয় তাহলে আমি আপনার মতো সফল হতে পারছি কই? আর শুধু আমি নই, আমার মতো এরকম অনেকেই সফল হতে পারছে না। এরকম কেন হয় গুরুদেব? গুরুদেব তখন বলেন, কারণ সবাই এই শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না, উল্টে এই শক্তি তাদেরকে ব্যবহার করে নেয়। যে মনের শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে শিখে যায় সে সব কিছু শিখে যায়, সে জ্ঞানী হয়ে ওঠে।
যে নিজের মনকে একাগ্র করতে শিখে যায় তার জীবনের রাস্তা সহজ হয়ে যায়। সে যা চায় তাই অর্জন করতে পারে। শিষ্যটি বলে, এই মনের শক্তি কি গুরুদেব? আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমায় এই শক্তি দেখাতে পারবেন? গুরুদেব বলেন, হ্যাঁ, আমি তোমায় মনের শক্তি দেখাতে পারি, কিন্তু তোমায় একটি কাজ করতে হবে। তুমি কি সেই কাজ করতে পারবে? শিষ্যটি বলে, হ্যাঁ, করতে পারবো। বলুন আমায় কি করতে হবে? গুরু বলেন, কাজটা খুবই সহজ। তোমার মনে যখনই কোনো ভাবনা উঠবে তখনই তুমি একটি কাঠের টুকরোকে ওই কুটিরের ভিতরে রেখে আসবে। এই কাজটি তোমায় আগামী 1 মাস করতে হবে। ধ্যান রাখবে, একটি ভাবনা সমান একটি কাঠের টুকরো। তার সাথে আরেকটি কাজ করবে, যখন তোমার মনে ধ্যান করার বা শিক্ষার ভাবনা আসবে তখন সেই কাঠের টুকরোটিকে কুটিরের বাইরেই রেখে দেবে। শিষ্যটি বলে, ঠিক আছে গুরুদেব, আপনি যেমন বললেন আমি তেমনই করব। এরপর শিষ্যটি নিজের ভাবনার উপর মনোযোগ দিতে শুরু করে। তার মনে যখনই একটি ভাবনা আসে তখনই সে একটি কাঠের টুকরো নিয়ে কুটিরের ভিতরে রেখে আসে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে যায়। তাই শিষ্যটি গুরুর কাছে যায় আর বলে, হে গুরুদেব, 1 মাস হয়ে গেছে, আর আপনি আমাকে যেমন বলেছিলেন আমি তেমনভাবেই এই 1 মাস কাজ করেছি। এবার আপনি আমায় মনের শক্তিকে দেখান। গুরুদেব শিষ্যর সাথে সেই কুটিরের কাছে গেল যেখানে সে কাঠের টুকরো জড়ো করে রেখেছিল। সেখানে গিয়ে গুরুদেব দেখেন কুটিরের ভিতরে অনেক কাঠের টুকরো রয়েছে, আর কিছু কাঠের টুকরো কুটিরের বাইরেও পড়ে রয়েছে। গুরু শিষ্যকে জিজ্ঞাসা করেন, তোমার ধ্যান আর শিক্ষার কাঠের টুকরো কোথায়? শিষ্যটি কুটিরের বাইরে থাকা কিছু কাঠের টুকরো দেখিয়ে বলে, এই হলো ধ্যান আর শিক্ষার কাঠের টুকরো। গুরু সেগুলিকে গুনতে বলেন। শিষ্যটি টুকরোগুলিকে গুনে দেখে সেখানে কেবল 24টি কাঠের টুকরো রয়েছে। তারপর গুরু বলেন, আরেকটি কাজ তোমায় করতে হবে। শিষ্যটি বলেন, বলুন আমায় কি করতে হবে? গুরুদেব বলেন, কুটিরের ভিতরে যে কাঠের টুকরোগুলি রয়েছে সেগুলিকে বেঁধে নদীর জলে ফেলে এসো। গুরুর এই কথা শুনে শিষ্য ঘাবড়ে গেল। সে ভাবতে লাগলো, এতগুলো কাঠের টুকরোকে আমি কিভাবে নিয়ে যাব? তাই সে গুরুকে বলল, এটা কি করে সম্ভব গুরুদেব? এতগুলো কাঠের ওজন আমি কিভাবে ওঠাবো? গুরুদেব বলেন, কেন ওঠাতে পারবে না? এত ভাবনার ওজন মাথায় নিয়ে চলতে পারছো, আর কাঠের ওজন নিয়ে চলতে পারবে না? শিষ্য বলে, ভাবনার কি আর ওজন আছে গুরুদেব? গুরুদেব তখন বলেন, ভাবনারও ওজন আছে। দেখো, তোমার ফালতু ভাবনার তলায় তোমার জ্ঞান আর শিক্ষার ভাবনা কেমন চাপা গেছে। তুমি তোমার মনের শক্তিকে অনেক ফালতু ভাবনায় ব্যবহার করেছো, যেগুলো কুটিরের ভিতরে পড়ে রয়েছে, আর মাত্র 24টি কাঠের টুকরো বাইরে পড়ে রয়েছে। মানে তোমার মনে 1 মাসে কেবল 24টি ভাবনা ধ্যান বা জ্ঞানের সম্বন্ধে এসেছে, যেখানে বেকার আর ফালতু ভাবনাতে কুটিরের ভিতরটি ভরে উঠেছে। আর তুমি ভাবো তুমি সফল হচ্ছ না কেন? শিষ্যটি নিজের ভুল বুঝতে পারে আর বলে, আপনি ঠিকই বলছেন গুরুদেব, কিন্তু এখন আমি কি করব? গুরুদেব বলেন, যদি জীবনে সফল হতে চাও তাহলে ফালতু ভাবনাগুলোকে নদীর জলে ফেলে এসো। শিষ্যটি বলে, এতগুলো কাঠের টুকরোকে আমি কিভাবে নিয়ে যাব? গুরুদেব মৃদু হেসে বলেন, তাহলে একটা একটা করে ফেলে এসো। 1 দিনে হোক, 1 সপ্তাহে হোক, 1 মাসে হোক, তবু এই ফালতু ভাবনাগুলোকে ত্যাগ করো, নিজের মন থেকে, নিজের মাথা থেকে। এক কাজ করো, যখন তুমি একটি ভাবনাকে ত্যাগ করবে তখন একটি কাঠের টুকরোকে নদীতে ফেলে আসবে। এইভাবে এক এক করে এই বেকার আর ফালতু ভাবনার কাঠের টুকরোগুলোকে নদীতে ফেলে আসবে। তারপর শিষ্যটি যখন একটি ফালতু চিন্তাভাবনাকে ত্যাগ করে তখন একটি কাঠের টুকরোকে নদীতে ফেলে আসে। শিষ্যটি যেই কাঠের টুকরোগুলোকে 1 মাসে জমিয়েছিল সেগুলোকে ফেলে আসতে তার 3 মাস সময় লেগে গেল। এখন তার কাছে শুধু সেই 24টি কাঠের টুকরোই অবশিষ্ট রইল, যেগুলো ধ্যান ও জ্ঞানের ছিল। এখন সে তার সম্পূর্ণ মনের শক্তিকে ধ্যান করতে বা কিছু শেখার জন্য ব্যবহার করতে লাগলো। এখন আর কোনো বেকার ও ফালতু ভাবনা তার কাছে অবশিষ্ট ছিল না। একদিন সে ধ্যান করতে করতে হঠাৎ উঠে পড়ে আর গুরুকে গিয়ে বলে, গুরুদেব, মনে হচ্ছে আমি কোথাও আটকে গেছি, আর এগোতে পারছি না। গুরুদেব বলেন, এবার ওই 24টি কাঠের টুকরোকেও নদীতে ফেলার সময় হয়ে গেছে, ওগুলোকেও ফেলে দাও। কিন্তু শিষ্যটি সেই 24টি কাঠের টুকরোকে নদীতে ফেলতে প্রায় 6 মাস সময় লাগিয়ে দিল। যেদিন শেষ কাঠের টুকরোটিকে নদীতে ফেলতে গেল সেদিন সে সেখানেই বসে রয়ে গেল। সকাল থেকে সন্ধে হয়ে গেল,
শিষ্যটি সেখানেই বসে রইল। গুরুদেব শিষ্যর খোঁজ করতে করতে নদীতে এসে পৌঁছালো। গুরুদেব শিষ্যর চোখ দেখেই বুঝতে পারলেন শিষ্য শান্তির সমুদ্রে সাঁতার কাটছে। শিষ্য গুরুর দিকে দেখল, কিন্তু কেউ কাউকে কিছু বলল না, আর দুজনে সেখান থেকে চলে গেল। বন্ধু, আমাদের সাথেও এটা হয়ে থাকে। আমাদের শক্তি লক্ষ লক্ষ চিন্তা ভাবনায় বিভাজিত হয়ে রয়েছে। তাদের মধ্যে কিছু ভালো ভাবনা রয়েছে, কিছু খারাপ ভাবনা রয়েছে। আমাদের মনে বেশিরভাগই বেকার আর ফালতু চিন্তা ভাবনা আসতে থাকে, যার ফলে আমরা যা চাই তার উপর মনোযোগ দিতে পারি না। তাই আমাদেরকে কেবল ভালো ভাবনাগুলোকে ধরতে হবে আর খারাপ ভাবনাগুলোকে ছেড়ে দিতে হবে। আমরা যদি ভালো ভাবনাগুলোর উপর মনোযোগ না দিই, তাহলে খারাপ ভাবনাগুলো আমাদের মনেতে কবজা করে ফেলবে, আর আমরা আস্তে আস্তে নেগেটিভ বা নেতিবাচক রাস্তার দিকে অগ্রসর হতে থাকব। গৌতম বুদ্ধ বলেছেন, আমাদের মনের শক্তিকে ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হলো কেবল সেই সব কিছুর ওপর মনোযোগ দাও যেগুলো তুমি করতে চাও। আমরা যদি সব কিছুতে মনোযোগ দিতে যাই, তাহলে আমরা কোনোটাই ঠিকভাবে করে উঠতে পারবো না, কারণ আমাদের শক্তি সব কিছুতে ছড়িয়ে পড়বে বা বিভাজিত হয়ে পড়বে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।